আজকে মানুষ দিগ্ভ্রান্ত হয়ে পড়েছেন, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে বিকাশবাবু এর জন্য দায়ী বা অমুক আইনজীবী এর জন্য দায়ী। এই অনিশ্চয়তার জন্য সত্যি যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর এবং সর্বোপরি অনারেবল চিফ মিনিস্টার। যদি ঘেরাও করতে হয়, নবান্ন ঘেরাও করুন, এসএসসি দপ্তর ঘেরাও করুন, শিক্ষামন্ত্রীদের ঘেরাও করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করুন, এবং দরকার পড়লে যাদেরকে ঘুষ নিয়েছেন, যে ঘুষ দিয়েছেন, যে সমস্ত বদমাশ নেতারা, তাদের বাড়ি ঘেরাও করে তাদের থেকে টাকা চেয়ে তারপরে সেটা গভর্নমেন্টকে ফেরত। কি মনে হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে এইরকম আচরণ, এটা কি একটা প্ররোচিত একটা আচরণ মনে হয়? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা, যে ঘটনা সকলকে চমকে দিয়েছে, তা নিঃসন্দেহে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে যদি বলা হয় বিতর্কিত চাকরি প্রার্থীদের বিক্ষোভ। কারা বিতর্কিত, কারা যোগ্য, কারা অযোগ্য, হাইকোর্টই করতে পারেনি, আমরা ক্যামেরার সামনে কিভাবে বসে করবো আমরা জানি না। তবে এই বিক্ষোভ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অরিত্র দত্ত বণিক। অরিত্র, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। হঠাৎ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেন্দ্র করে বিক্ষোভ, কিভাবে দেখছো পুরো বিষয়টা, এবং এটা কি এক্সপেক্ট করেছিলে কোনো সময়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে 25-26 হাজার মানুষের চাকরি গেছে, তারা এখন তো খানিকটা দিকভ্রষ্ট এবং তাদেরকে খুব চট করে ব্রেন ওয়াশ করে ফেলা যায়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে 25-26 হাজার মানুষ যারা আজকে অনিশ্চয়তার অন্ধকারে ঢুকে গেছেন, আমরা যদি ধরেও নিই 5,000 বা 8,000 লোক করাপ্টেড চাকরিতে ঢুকেছিলেন, তাদের জন্য কিন্তু বাকি 20,000 লোক সাফার করলেন। এবার ঘটনাটা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে মামলা করেছেন, সেটা তার প্রফেশন, তার দায়বদ্ধতা একজন উকিল হিসেবে এই জিনিসগুলো করা। একইভাবে স্টেটের পক্ষে তো অ্যাডভোকেট ছিল, তারাও তো মামলা করেছেন। এই তো নয় যে বিকাশ রঞ্জন বাবু মামলা করলেন আর বিচারপতি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে জাজমেন্ট দিয়ে দিলেন। বিষয়টা তো সেটা নয়, যে কনস্ট্যান্ট ট্রায়াল হয়েছে। আজকে মানুষকে এই যে যারা ডিপ্রাইভড হয়েছেন, তাদেরকে বুঝতে হবে এই যে সমস্যায় তারা যে পড়লেন, এর জন্য দায়ী কোনো পার্টিকুলার আইনজীবী বা বিচারপতি নয়। এর জন্য দায়ী হচ্ছে যে এই চিফ মিনিস্টারের নেতৃত্বে ক্যাবিনেট এবং এই সরকার। যদি ঘেরাও করতে হয় তাহলে নবান্ন ঘেরাও করা উচিত, যদি ঘেরাও করতে হয় তাহলে এসএসসি দপ্তর ঘেরাও করা উচিত। তার কারণ বারবার ট্রায়ালে যখন বলা হয়েছে, আপনি যদি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে যখন অবজারভেশন দেওয়া হচ্ছে, জিজ্ঞাসা করা হয়েছে আপনারা এটা বলতে পারেননি, তখন বলছে না, ওএমআর গুলো ছিল না। এবার ঘটনাটা হচ্ছে একটা জুডিশিয়াল সিস্টেমের তো কিছু প্রসেস আছে, যে একটা হায়ারিং এর যদি এতগুলো স্টেপের মধ্যে 10টা স্টেপের মধ্যে কোনো একটা স্টেপে যদি ঘাপলা হয়, তাহলে পুরো স্টেপটা ধরে ক্যান্সেল করে দিতে হবে। এটা জুরিসপ্রুডেন্সের নিয়ম। এটা কোনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন আর তৃণমূলের কোনো কল্যাণবাবু যদি লড়তেন অথবা অন্য কোনো বিচারপতিও যদি থাকতেন, বিষয়টা একই হতো। এবং সেটাই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দেখছি, কারণ এটা কনস্টিটিউশনাল অ্যাফেয়ার, তার এগেনস্টে গেছে বলে এই রায়টা দেওয়া হয়েছে। ফলে আজকে মানুষ দিগ্ভ্রান্ত হয়ে পড়েছেন, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে বিকাশবাবু এর জন্য দায়ী বা অমুক আইনজীবী এর জন্য দায়ী। কিন্তু বুঝতে হবে যে স্টেটের অ্যাডভোকেট ছিলেন, এজি একাধিকবার লড়েছেন, সেই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে। আমি মনে করি যে এই এন্টায়ার ডিসরাপশনে, হ্যাঁ সত্যি, এটা আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে 5,000 মানুষের জন্য 25,000 বা বাকি 21,000 মানুষ যে সাফার করছেন, এটা অত্যন্ত সামাজিক দিক থেকে দেখতে গেলে অন্যায়। কারণ সবকিছু আইন দিয়ে ডিফাইন করা যায় না। একটা থাকে ল আর একটা থাকে এথিক্স। আপনি ল এর দিক থেকে যখন দেখছেন, আপনি দেখছেন হ্যাঁ ঠিক, সেটাই তো আইনে লেখা আছে, এটাই হওয়া উচিত। কিন্তু এথিক্স এর দিক থেকে দেখতে গেলে আমাদের খুব ভাবাচ্ছে। তার কারণ শুধু 25-26 হাজার লোক বলে নয়, তাদের উপর ডিপেন্ডেন্ট একাধিক ফ্যামিলি, তাদের জীবনযাপন, এই সমস্ত জিনিসগুলো পুরো একটা সোশ্যাল ডিসরাপশন তৈরি হলো। এই পরিবারগুলো কিভাবে চলবে, তাদের সন্তান সন্ততিরা স্কুলে পড়াশোনা করছেন, তাদের আগামী মাস থেকে কিভাবে তারা কি খাবেন, কি পড়বেন, সত্যি কেউ জানেন না। এই অনিশ্চয়তার জন্য সত্যি যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর এবং সর্বোপরি অনারেবল চিফ মিনিস্টার। যদি ঘেরাও করতে হয়, যদি কেউ অ্যাকাউন্টেবল হয়ে থাকেন, যদি কারোর উত্তর দিতে কেউ দায়বদ্ধ হন, সেটা অ্যাবসলিউটলি গভর্নমেন্ট। এটা কোনো আইনজীবী বিচারপতিকে ঘেরাও করে কিছু হবে না। গভর্নমেন্ট বারবার করে এই দুর্নীতির পক্ষে সওয়াল করে যাচ্ছেন। তারা কেন সেগ্রিগেট করে দিতে পারেননি? হাইকোর্টের বিচারপতিরা ডিভিশন বেঞ্চে পর্যন্ত বারবার বলেছিলেন যে আমরা চাইছি যে আপনারা বাছাই করে দিন যে কারা বেআইনি নিয়োগ, কারা আইনি নিয়োগ। তাহলে বেআইনি নিয়োগগুলোকে আমরা ধরে সাসপেন্ড করে দেবো বা তাদের এগেনস্টে যা উত্তর আছে সেটা দেবো, আর বাকিরা বহাল থাকবে। কিন্তু বছরের পর বছর তারা সেগুলো করেননি। ওএমআর শিট, হার্ড ডিস্ক, এইগুলোকে জ্বালিয়ে দিয়েছেন, ডিস্টার্ব করেছেন, এভিডেন্স নষ্ট করেছেন। তো তাহলে একজন বিচার ব্যবস্থার একজন প্রতিনিধিতে কি করবে? এতে কিছু করার নেই। তোমার কি মনে হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে এইরকম আচরণ, এটা কি একটা প্ররোচিত একটা আচরণ মনে হয়? নিশ্চয়ই প্ররোচিত আচরণ। মানুষকে ভুল বোঝানো হচ্ছে বারবার এই শাসক দলের মানুষজন, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে যে এটা বিজেপির আদালত,
এটা বিজেপি করিয়েছে। এখন আবার সিপিআইএম সমর্থক বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে তার এগেনস্টে চলে যাচ্ছে, কিন্তু এখানে কোনো বিরোধী দলের কোনো জায়গা নেই। এখানে মানে কোর্ট ব্যবস্থার মধ্যে কনস্টিটিউশন অনুসারে, সংবিধান অনুসারে, সংবিধানকে প্রজেক্ট করে যে আইনগুলো লেখা হয়, সেই আইনটা কোনো বিজেপি বা সিপিএম বা তৃণমূল লিখছে না, সেটা লিখছে নিউট্রালি আমাদের সোশ্যাল জাস্টিসের হিসেবে সেটা লেখা হচ্ছে। ফলে একজন বিচারপতি যখন রায় দেন, তিনি হঠাৎ করে এসে সেই প্রশ্নই যদি করতে হয়, তাহলে তো বলতে হয় যে অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন জাস্টিস অবস্থায়, তাহলে সেই রায় কি সব সুপ্রিম কোর্ট ওভারটার্ন করে দিয়েছে? তা তো দেয়নি। আমরা তো সবাই জানি এখন তিনি বিজেপি। অনেক ক্ষেত্রেই আইদার স্টে দিয়েছে অথবা সেটাকেই উইথহেল্ড করেছে, কিন্তু কোনোটাই বলেনি যে এই রায়টা ভুল, এটা আনকনস্টিটিউশনাল জাজমেন্ট, সেটা কিন্তু বলেনি। তার কারণটা হচ্ছে যে একজন বিচারপতি যখন রায় দিচ্ছেন বা একজন উকিল যখন সওয়াল করছেন, তার কিছু এথিক্যাল কনসিডারেশন রয়েছে। তিনি যা খুশি হঠাৎ একদিন একটা ব্যক্তিগত কারোর ওপর খাড় আছে আমার, আমি এসে পরের দিন লিখে দিলাম তোমার ফাঁসি, এটা হয় না। এটা ইয়ার্কি ফাজলামি নয়, কতগুলো প্রোটোকলস রয়েছে, সেই প্রোটোকল মেনেই জাজমেন্টটা লেখা হয়। ফলে আমি মনে করি না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘেরাও করলে এই সমস্যার সমাধান হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন আইনজীবী, তিনি ওই মামলাগুলি করেছেন বলে তো আমরা আজকে দেখতে পেয়েছি এই জিনিসপত্রগুলো। না হলে ভাবুন তো আজকে একটা মামলা এরকম আছে, কত দুর্নীতি হতো, আজকে এই জিনিসগুলো তো আমরা জানতেই পারতাম না, কত মানুষ সাফার করতেন। আমি মনে করি যদি এই জিনিসপত্রগুলো করতেই হয়, যদি সত্যিই ঘেরাও করতে হয়, যদি সত্যি এনকোয়ারি করতে হয়, আমি মনে করি যে আপনারা যে যে নেতা মন্ত্রীদেরকে টাকা দিয়েছেন তাদের কাছে গিয়ে টাকাগুলো ফেরত চান, যে আপনি ঘুষের টাকাটা ফেরত দিন। এই যে আদালত নির্দেশ দিয়েছে যে সুদ সহ এত বছরে মাইনা ফেরত দিতে হবে, এটা তো সত্যি ভয়ঙ্কর জিনিস। কোথাও আমি তো কনজিউম করে ফেলেছি, আমি তো জামা কাপড় পরেছি, খেয়েছি, ঘুরেছি, ইত্যাদি করেছি, টাকাটা কি গাছে ফলে? তাহলে এই টাকাটা দিতে যদি কেউ সত্যি দায়বদ্ধ হয়ে থাকে, সেটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের সেই ঘুষখোর মন্ত্রী আমলারা যারা ঘুষ নিয়ে এদেরকে চাকরিতে দিয়েছিলেন। ফলে যদি ঘেরাও করতে হয়, আমি মনে করি যে কোনো আইনজীবী বিচারপতিকে ঘেরাও নয়, আপনি যাকে টাকা দিয়েছিলেন, যে বদমাস নেতা আমলাকে টাকা দিয়েছিলেন, তার বাড়ি দরকার পড়লে ঘেরাও করুন, তার থেকে আপনি হিসেব আপনি বুঝে নিন, কারণ সে অন্যায় করেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো অন্যায় করেননি। তিনি আইনজীবী হিসেবে তার যা প্রফেশনাল যে জায়গায় তার যা ভূমিকা সেটা তিনি নিয়েছেন, বিচারপতি তার বিচারক হিসেবে তার রায় দিয়েছেন, এখানে তাদের কিছু করার নেই। যদি ঘেরাও করতে হয়, নবান্ন ঘেরাও করুন, এসএসসি দপ্তর ঘেরাও করুন, শিক্ষামন্ত্রীদের ঘেরাও করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করুন, এবং দরকার পড়লে যাদেরকে ঘুষ নিয়েছেন, যে ঘুষ দিয়েছেন, যে সমস্ত বদমাস নেতারা, তাদের বাড়ি ঘেরাও করে তাদের থেকে টাকা চেয়ে তারপরে সেটা গভর্নমেন্টকে ফেরত দিন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। হয়তো পরিষ্কার বলছেন কিসের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর ক্ষোভ। যারা ঘেরাও করেছেন, বিক্ষোভ দেখেছেন, তাদেরও তো আইনজীবী আদালতে সওয়াল করছেন, তাদের আইনজীবী সুপ্রিম কোর্ট অব্দি সওয়াল করছেন, কিন্তু আলটিমেটলি পর্ষদ, এসএসসি কি এর দায় এড়াতে পারছেন? ঘেরাও তো তাদের করা উচিত ছিল, যারা যোগ্য অযোগ্যের এই ভেদাভেদ দায় সর্বসমক্ষ দেখাতেই পারেননি, করতেই পারেননি। অথচ আপনারা ঘেরাও করছেন যাকে, যিনি মামলাটা করেছেন আইনজীবী, বিচারকও নয়, বিচারপতিও নন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ অরিত্র, ধন্যবাদ আপনাদেরও।